তো আজকে আমি প্ল্যান করছি তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রেপোজিশন নিয়ে। তো তোমাদের প্রেপোজিশন হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার যে এক্সাম হয়, এই এক্সামে 2 নম্বর কোয়েশন। ঠিক আছে? তো এখানে 10টা কোয়েশন থাকবে, 10টা কোয়েশনের জন্য তোমরা পাবা 5 মার্কস। সো এটা খুবই ইম্পর্টেন্ট, তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু যতগুলা গ্রামাটিক্যাল টপিক আছে এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি কেওটিক, সবচেয়ে বেশি প্রবলেমেটিক কিংবা বলতে পারো সবচেয়ে বেশি কনফিউজিং হচ্ছে প্রেপোজিশন। তো প্রেপোজিশন সবগুলো গ্রামারের সবগুলো টপিকের মধ্যে প্রেপোজিশনটা হচ্ছে একটু কনফিউজিং, মানে কোন মানে দেখা গেছে যে একই জায়গা ডিফারেন্ট ডিফারেন্ট প্রেপোজিশন আসতেছে, অথবা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় একই প্রেপোজিশন আসতেছে। সো এই জন্য প্রেপোজিশন গুলো আসলে সলভ করা অনেক সময় কঠিন হয়ে যায়। আমি সাধারণত স্টুডেন্টদেরকে বলে থাকি তোমরা মানে প্রেপোজিশন ব্যাপারে এত বেশি কি হবে না। আমি সবসময় বলে বলি আর কি, যে ভয় পাওয়া যাবে না। প্রেপোজিশন মানে এক্স্যাক্টলি, মানে টু দা পয়েন্ট হয়ে যাবে বিষয়টা সবসময় এরকম না। অনেক সময় দেখা যাবে তোমার কাছে মনে হয় এইটা আনসার, সঠিক আনসার, কিন্তু আসলে এইটা না, ওই অন্যটা। এবং এটা হতেই থাকবে, একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি এই প্রেপোজিশন ভুল করবাই। সুতরাং এত প্যানিক হওয়ার কিছু নাই। তারপরও আমরা চেষ্টা করবো প্রেপোজিশনটা যত কি করা যায় একুরেট করা যায়। ঠিক আছে? সো আজকে শুরু করতেছি আমি প্রেপোজিশন নিয়ে আলোচনা। হ্যাঁ, সো প্রেপোজিশন হচ্ছে আহ দেখো, প্রেপোজিশন হচ্ছে একটি শব্দ বা ওয়ার্ড যা নাউন, প্রনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে এবং অন্যান্য শব্দের সাথে তার সম্পর্ক নির্দেশ করে। সাধারণত, খেয়াল করো, সাধারণত প্রেপোজিশন কোন স্থান, সময়, দিক অথবা কারণ বোঝাতে ব্যবহার হয়। সো একটা বিষয় ক্লিয়ার, যে প্রেপোজিশন সব সময় নাউনের আগে আসবে। হ্যাঁ, প্রেপোজিশন সব সময় নাউনের আগে আসবে। কোনো কোনো সময় দেখবে ভার্বের আগে আসতেছে, কিন্তু ওই সময় আবার ডিফারেন্ট রুল। ওই সময় যদি কোনো সময় ভার্বের আগে প্রেপোজিশন আসে, তাইলে যেহেতু ভার্ব, মানে ভার্বের আগে আসতেছে, তারপর দেখবো যে এই ভার্বটা আসলে নাউন হিসেবেই ব্যবহৃত হচ্ছে আর কি। অনেক সময় হ্যাঁ নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, অথবা অন্য কোনো ফ্রেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাই দা ওয়ে, সো নাউনের আগে প্রেপোজিশনটা আসবে। ঠিক আছে? সো প্রেপোজিশনের এটাই মানে মানে কি, আর কোনো ডেফিনেশন দরকার নাই। এটা আসলে কোনো কাজের কাজ কিছুই না। প্রেপোজিশনের ডেফিনেশন জানলে যা, না জানলেও, না জানলেও কোনো ক্ষতি নাই। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি প্রেপোজিশনের অনেকগুলো প্রকার আছে, অনেকগুলো টাইপস আছে। এবং একটা হচ্ছে সিম্পল প্রেপোজিশন, তারপর হচ্ছে কম্পাউন্ড প্রেপোজিশন, তারপর হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। হ্যাঁ, তারপরে এখানে আছে দেখো ডাবল প্রিপোজিশন। ঠিক আছে? একবার আমরা দেখে নিই যে সিম্পল প্রিপোজিশন মানে কি। সিম্পল প্রিপোজিশন বলতে বোঝানো হয় এক ওয়ার্ডের যে প্রিপোজিশন গুলো, এই দেখো ইন, অন, এট, এগুলো হচ্ছে এক ওয়ার্ডের প্রিপোজিশন। আচ্ছা, তোমরা কি দেখতেছো? একটু আমাকে জানাও প্লিজ। স্ক্রিন দেখা যায় কি? একবার কেউ একটু ইভা বলছে দেখা, মানে থামস আপ দিস, আমার দেখা যায় না। ওকে, আচ্ছা। সো সিম্পল প্রিপোজিশন মানে হচ্ছে এক ওয়ার্ডে যে প্রিপোজিশন গুলো সেগুলোকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। হ্যাঁ, এই যে দেখো ইন, অন, এট, আন্ডার, ওভার, বিটুইন, অ্যামাং, বিহাইন্ড, অ্যাক্রস, এই সবগুলো হচ্ছে একই ওয়ার্ডের। তুমি আবার কম্পেয়ার করো নেক্সট, যে এখানে আছে যে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন খেয়াল করে দেখো ইনস্টেড অফ, হ্যাঁ, বিকজ অফ, ইনস্পাইট অফ। এখানে দেখো দেখো খেয়াল করে দেখো দুইটা অথবা দুইয়ের অধিক ওয়ার্ড থাকে, যে ইনস্পাইট অফ, অ্যাপার্ট ফ্রম, অ্যাকর্ডিং টু, নেক্সট টু, এলং উইথ। হ্যাঁ, এই যে এলং একটা, আর সাইড ছিল আরেকটা ওয়ার্ড। তো এলং সাইড হচ্ছে তোমার কম্পাউন্ড প্রিপোজিশন, এলং উইথ। তো দুইটা প্রিপোজিশন মিলে যখন একটা, সরি, দুইটা ওয়ার্ড মিলে যখন একটা প্রিপোজিশন হয়, তখন এটাকে বলা হয় কি, কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন উইদ ইন, এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা উইথ আর হচ্ছে ইন। এখানে আছে দুই, এখানে আছে কয়টা, দুইটা, আউট একটা, আর হচ্ছে সাইড আর একটা। তো মানে এখানে দুইটা প্রিপোজিশন, দুইটা, সরি, দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড মিলে একটা প্রিপোজিশন হয়েছে। এর জন্য এটাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। এরপর খেয়াল করে দেখো পার্টিসিপল প্রিপোজিশন। আচ্ছা, আমরা যদি নাউন নিয়ে আলোচনা করবো, টাইপস অফ নাউন, নাউন কয় প্রকার, সরি, ওকে, তোমাদের মনে 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 থাকার কথা, যখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করছিলাম, ওই সময় কিন্তু কি আছে, যে ভার্বের মধ্যে একটা হচ্ছে জেরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল। তো পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সঙ্গে যখন আইএনজি যুগ হয়েছে, খেয়াল করে দেখো কনসিডার একটা ভার্ব, এই কনসিডারের সঙ্গে আইএনজি যুগ হয়েছে কনসিডারিং। তো কনসিডারিং এটা কিন্তু প্রেপোজিশন। রিগার্ড, এজিউম, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দেখো এক্সক্লুড, হ্যাঁ, তারপরে ইনক্লুড, এগুলো কিন্তু তোমার কি। আচ্ছা, আমি অ্যানোটেট করি, আর একটু ইজি বোঝা যাবে। অ্যানোটেট,
এই যে কনসিডার একটা ভার্ব, ঠিক আছে, রিগার্ড একটা ইন্ডিপেন্ডেন্ট ভার্ব, এই যে অ্যাজিউম, এগুলো হচ্ছে ভার্ব। তারপর যে এক্সক্লুড, হ্যাঁ, তারপর যে দেখো ইনক্লুড, এই যে আছে প্যান্ড, আচ্ছা প্যান্ড এর সাধারণত খুব বেশি ব্যবহার হয় না, ফলো। এই যে ওয়ার্ড গুলো খেয়াল করে দেখো, এগুলো কিন্তু আমরা ভার্ব হিসেবে ইউজ করি। আর এইখানে আমরা দেখতেছি কি এই সবগুলোর সঙ্গে কি যোগ হয়েছে, আইএনজি যোগ হয়েছে। তো যখন কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে আর ওইটা যখন নাকি একটা প্রেপোজিশনের কাজ করে, তখন আমরা এটাকে বলা হয় পার্টিসিপল প্রেপোজিশন। তো সিম্পল, আর কোন বিষয় বোঝা দরকার নেই এখানে, জাস্ট এটুকু মাথায় রাখবা, ভার্ব যখন আইএনজি যুক্ত হয়ে কোনো প্রেপোজিশনের পারপাস সার্ভ করে, তখন আমরা পার্টিসিপল প্রেপোজিশন বলবো, ঠিক আছে। দ্যাটস অল। তারপর খেয়াল করে দেখো এখানে আছে ডাবল প্রেপোজিশন। এই ডাবল প্রেপোজিশন মানে কি? ডাবল প্রেপোজিশন হচ্ছে সিম্পল, এই খেয়াল করো, ইন টু, দুইটা আলাদা আলাদা প্রেপোজিশন, ইন একটা প্রেপোজিশন, ইন টু টু আরেকটা প্রেপোজিশন, দুইটা প্রেপোজিশন মিলে হয়েছে একটা প্রেপোজিশন। আর আগের বার ছিল কি, যে দুইটা ওয়ার্ড মিলে যখন একটা প্রেপোজিশন হয় তখন এটা বলে কম্পাউন্ড প্রেপোজিশন। এই যে তোমরা যে একটু আগে দেখছি, মানে পড়ছিলে এখানে যে কম্পাউন্ড, এই যে কম্পাউন্ড প্রিপোজিশন, এই যে কম্পাউন্ড প্রিপোজিশন, আর হচ্ছে তোমার কি বললাম, আর হচ্ছে এই যে ডাবল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে দুইটা ওয়ার্ড মিলে একটা প্রিপোজিশন হয়। যেমন এখানে ইনস্টেড, এটা কোনো মূলত প্রিপোজিশন না, ইনস্টেড নর্মাল ওয়ার্ড, কিন্তু এই যে অফ এটা প্রিপোজিশন। তো একটা প্রেপোজিশন আর একটা ওয়ার্ড মিলে যখন যখন দুইটা মিলে একত্র হয়, যখন একটা প্রেপোজিশনের পারপাস সার্ভ করে, তখন এটাকে বলে কম্পাউন্ড প্রেপোজিশন। এন্ড অন দি আদার হ্যান্ড, যখন দুইটা প্রেপোজিশন, এই যে দেখো ইনটু, উভয়টাই প্রিপোজিশন, আপ অন, আলাদা আলাদা, খেয়াল খেয়াল করে দেখো, আপ একটা প্রিপোজিশন এবং অন এটা প্রিপোজিশন, উভয়টাই হচ্ছে, এখানে দুইটা ওয়ার্ড আছে, দুইটাই প্রিপোজিশন। তো দুইটা প্রিপোজিশন মিলে যখন একটা প্রিপোজিশন হয়, যে উইদাউট, থ্রু আউট, হ্যাঁ, এখানে কিন্তু দেখো থ্রু একটা প্রিপোজিশন, আবার আউট হচ্ছে আলাদা একটা প্রিপোজিশন, তো দুইটা প্রিপোজিশন এখানে আসছে। সো দুইটা প্রিপোজিশন মিলে যখন একটা প্রিপোজিশন হয়, তখন সেটাকে বলা হয় ডাবল প্রিপোজিশন, ঠিক আছে। সো দ্যাটস অল, হ্যাঁ। অ্যামাংগেস্ট, ইনটু, অনটু, ফ্রম বিহাইন্ড, দেখো ফ্রম বিহাইন্ড সিম্পলি বোঝাই যায় এখানে, ফ্রম একটা প্রিপোজিশন, বিহাইন্ড হচ্ছে আরেকটা প্রিপোজিশন, যদিও বিহাইন্ডের মধ্যে এইখানেও এটা হচ্ছে তোমার মানে কম্পাউন্ড প্রিপোজিশন। আউট অফ, এই আউট একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, কিন্তু দুইটা মিলে একসাথে আসছে, একসাথে এসে একটা প্রিপোজিশন পারপাস সার্ভ করছে, এই জন্য এটা হয়ে গেছে ডাবল প্রিপোজিশন। সো একটু খেয়াল করে দেখবা, সিম্পল প্রিপোজিশন মানে হচ্ছে একই ওয়ার্ডে যে প্রিপোজিশন, সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল প্রিপোজিশন, সেটাকে বলা সিম্পল প্রিপোজিশন। আর দুইটা ওয়ার্ড মিলে যখন একটা প্রিপোজিশন হয়, এর মধ্যে একটা প্রিপোজিশন আর একটা সিম্পল ওয়ার্ড, এই ধরনের ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মিলে যখন প্রিপোজিশন, সেটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। আর হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন মানে হচ্ছে ভার্ব প্লাস, যখন ভার্ব প্লাস আইএনজি যখন মানে প্রিপোজিশন পারপাস সার্ভ করে, তো সেটাকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। আর ডাবল প্রিপোজিশন মানে হচ্ছে যখন দুইটা আলাদা আলাদা প্রিপোজিশন একসাথে আসে, সেটাকে বলা হয় ডাবল প্রিপোজিশন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা খেয়াল করি, আহ এইখানে দেখো, এইখানে প্রেপোজিশনের কমনলি যে প্রেপোজিশন গুলো ব্যবহার হয়, এই সবগুলোর অর্থ এখানে দেওয়া আছে। ওভার অর্থ উপরে, বিহাইন্ড অর্থ পেছনে, বিটুইন, আফটার, ইন, এই যে আন্ডার, নেক্সট টু, বিফোর, অ্যাবাউট, অ্যাবাভ, হ্যাঁ, এই সবগুলা উচ্চারণ তো সিম্পলি তোমরা এগুলো উচ্চারণ তোমরা পারবাই, কিন্তু এখানে সবগুলো কমনলি ইউজড, এবং কমনলি ইউজ মানে সবচেয়ে বেশি ইউজ হয়, ফ্রিকুয়েন্টলি ইউজড যে প্রেপোজিশন, সেগুলোর এখানে অর্থ দেওয়া আছে। তো এই অর্থগুলো জানা থাকলে অনেক সময় আহ, আহ, মানে ব্যবহার করা অনেক ইজি হয়ে যায়, এই জন্য এখানে দেওয়া আছে আর কি, হ্যাঁ। এখন নিয়ার কাছাকাছি, ফার ফ্রম দূরে, অ্যাক্রস ফ্রম উল্টো দিকে, অ্যালং উইথ সাথে, হ্যাঁ, বিয়ন্ড ছাড়িয়ে, বিনিত নিচে, এইগুলা, ঠিক আছে। থ্রু আউট তো জুড়ে, মানে যেমন থ্রু আউট দ্য কান্ট্রি, কান্ট্রি জুড়ে, কান্ট্রি ব্যাপী, দেশ ব্যাপী, আমরা বলি না যে দেশ ব্যাপী, এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো কিছু প্রেপোজিশনের ব্যবহার দেখি। যে ওই যে বলছিলাম যে একটা প্রেপোজিশন বিভিন্ন পারপাস, বিভিন্ন সার্ভ করে, তো বিভিন্ন মানে জায়গায় ব্যবহার হয়, ঠিক আছে। যেমন অন একটা প্রেপোজিশন, দেখো এই অনটা কেন ব্যবহার হয়? উপর, তারপর হচ্ছে দিন, তারিখ, যোগাযোগ মাধ্যম বা ভিত্তি, এক, দুই, তিন, চার, মানে চারটা কারণে আমরা কি ব্যবহার করি, অন ব্যবহার করি। এইখানে দেখো দেওয়া আছে ব্যবহার, উদাহরণ এবং বাংলা অনুবাদ। উপর মানে কি, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি কোথায় আছে, টেবিলের উপরে আছে। তো উপরে বোঝানোর জন্য, কোনো কিছুর কোনো লোকেশন বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করবো, এখানে এখানে অন ব্যবহার করলাম, ঠিক আছে।
দিন তারিখ বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করি, যেমন আই মেট হিম অন ফ্রাইডে, আমি শুক্রবার তার সাথে দেখা করেছিলাম, ঠিক আছে। যোগাযোগ বলতে এখানে বোঝানো হয়েছে যে আই স অ্যান্ড অন টিভি। হ্যাঁ, আই স, এই যে আমি তাকে টিভিতে দেখেছি, এই তাকে টিভিতে দেখা মানে কি তার সঙ্গে একটা কানেকশন থাকা কিন্তু, তাই না? আহ so, যোগাযোগ বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো কিছু আমরা এখানে ধরো যোগাযোগ নাম মাথায় রেখে তুমি এটাও মাথায় রাখতে পারো যে স্ক্রিন, স্ক্রিন বলতে যখন 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 স্ক্রিন আসবে, স্ক্রিনে দেখেছি, টিভিতে দেখেছি, হ্যাঁ, ইউটিউবে দেখেছি, এই ধরনের যখন কিছু আসবে তখন তোমরা সিম্পলি এখানে অন টিভি, অন ইউটিউব, অন মোবাইল ফোন, হ্যাঁ, অন সিনেমা, এরকম মানে স্ক্রিন মিন করলেই তোমরা অন ইউজ করতে পারো, ঠিক আছে। আর ফাইনাল হচ্ছে ভিত্তি। ভিত্তি মানে কি? সোর্স। ভিত্তি মানে উৎস, ঠিক আছে। যেমন ধরো বলছে এখানে দি দা আর্টিকেল, দি আর্টিকেল ইজ, দ্য আর্টিকেল ইজ বেসড অন ফ্যাক্টস। এই যে আর্টিকেল লেখা হয়েছে, এই আর্টিকেলটা, আর্টিকেলের সোর্স কি? আর্টিকেলের সোর্স হচ্ছে একটা সত্য ঘটনা, অর্থাৎ সত্য ঘটনার উপর ভিত্তি করে একটা আর্টিকেল লেখা হয়েছে, সত্য ঘটনার উপর নির্ভর করে একটা নিউজ লেখা হয়েছে। তো যখন আমরা কোনো সোর্স মিন করি, সোর্স মানে কি? ভিত্তি। এইটা যে ফর এক্সাম্পল তুমি একটা তথ্য দিলা, দেওয়ার পর জিজ্ঞেস করলাম তুমি পাইলা কই, যে আমি এটা ওইখান থেকে পাইছি, অমুকের মুখ থেকে শুনছি, মানে অমুক বইয়ে পড়ছি, অমুক নিউজ পেপারে পড়ছি। তো অমুক নিউজ পেপার বা অমুক বই হচ্ছে তোমার কি? ভিত্তি বা সোর্স, উৎস, ঠিক আছে। তো আমরা এখানে দেখলাম কি, আমরা এখানে পাইলাম যে আহ আমরা এখানে দেখলাম চারটা কারণে: উপর, তারিখ, ভিত্তি বা যোগাযোগ বা স্ক্রিন, এই তিনটা, এই চারটার কারণে আমরা অন ব্যবহার করি, ঠিক আছে। সো অন ব্যবহার করার এইগুলো হচ্ছে কমন ইউজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি অন্য একটা প্রেপোজিশন, যেমন ধরো এখানে আছে কি এট এর ব্যবহার দেখি আমরা, হ্যাঁ। তাহলে এট আমরা কেন ব্যবহার করি? আচ্ছা, দেখতেছি এট এর ব্যবহার, এট এর অনেকগুলা ব্যবহার আছে, অনেকগুলা ফাংশন আছে। এইখানে আমরা কি করতেছি দেখো, কয়টা ফাংশন নিয়ে আসছি। স্থান একটা ফাংশন, হ্যাঁ, আমি অ্যানোটেট করি, এই যে সময় একটা ফাংশন, তারপরে স্থান একটা ফাংশন, দিক মানে ডিরেকশন, হ্যাঁ, তারপর বয়স, আর হচ্ছে গিয়ে ইভেন্ট। এগুলো হচ্ছে তারপরে কি 1 2 3 4 5, মানে পাঁচটা ফাংশন, পাঁচটা পারপাস সার্ভ করে বা পাঁচটা কারণে আমরা অ্যাড ব্যবহার করব। এখানে কি আছে দেখো, নির্দিষ্ট সময়, যখন কোনো নির্দিষ্ট সময় মিন করা হবে, যেমন আমি বিকালে আসবো, একটা হচ্ছে একভাবে বলা যায়, আর একটা হচ্ছে আমি বিকাল 5টায় আসবো। আমি যদি বলি, দেখো দুইভাবে বলা যেতে পারে, তুমি কখন আসবা, যে আমি বিকালে আসবো, আবার এইভাবে যদি বলতে পারো যে আমি বিকাল 5টায় আসবো, অর্থাৎ তুমি স্পেসিফিক টাইম বলে দিলা, নির্দিষ্ট টাইম বলে দিলা। যদি তুমি স্পেসিফিক টাইম বলো যে আমি বিকাল 5টায় আসবো, সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করবে কি এট 5 PM, খেয়াল করে দেখো। আবার যদি তুমি বলো যে আমি 5টায় আসবো, সেক্ষেত্রে কিন্তু তুমি কি করবে না, এড ব্যবহার করতে পারবো না, কারণ এড শুধুমাত্র নির্দিষ্ট সময় বা স্পেসিফিক টাইমিং এর জন্য আমরা এড ব্যবহার করি। সিমিলারলি নির্দিষ্ট স্থান বোঝানোর জন্য আমরা এড ব্যবহার করি। যেমন দেখো, এট দ্য ডোর, হ্যাঁ, সে দরজা দাঁড়ায় আছে। লোকটা কোথায়? লোকটা রুমে। অথবা লোকটা কোথায়, আরো যদি মানে লোকটা বাড়িতে, হ্যাঁ, লোকটা কোথায়? সে আমার বাড়িতে, সে আপনার বাড়িতে অপেক্ষা করতেছে, বা সে স্কুলে আছে, সে কলেজে আছে। এখন স্কুল কলেজ না বলে আমি যদি ডিরেক্টলি বলি, যদি অত নাম্বার রুমে আছে, অথবা অমুক জায়গায় আছে, একবারে নির্দিষ্ট স্পেসিফিক জায়গা বলে দিই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি এট। যেমন হি ইজ এট দ্য ডোর, সে দরজায় আছে, মানে কি সে দরজায় দাঁড়ায় আছে। রুমে বললে কিন্তু অনেক কিছু বলা যায়, রুমে বললে হতে পারে যে সে রুমে, রুমের এক পাশে চেয়ারে বসে রয়েছে, হতে পারে রুমের এক পাশে খাটে বসে রয়েছে, অথবা ধরো রুমের মাঝখানে সে দাঁড়ায় রয়েছে, অনেক কিছু হইতে পারে। কিন্তু তুমি কি বললা, ডিরেক্টলি বলে ফেললা সে দরজায় আছে, মানে কি সে দরজা দাঁড়ায় আছে, এরকম মিশ্রণ করা হয়, ঠিক আছে। সো নির্দিষ্ট স্থান বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? এট ব্যবহার করব। এরপরে একটা ব্যবহার দেখো, দিক নির্দেশনা। দিক নির্দেশনা মানে কি? আমরা নর্মালি বলি না, দেখো এখানে কমন একটা সেন্টেন্স আছে, লুক এট দ্য বোর্ড, কমন একটা সেন্টেন্স, টিচার বলো না, এই লুক এট দ্য বোর্ড, লুক এট মি, লুক এট দ্য স্কাই। এই যে যখন আমরা এরকম দিক নির্দেশনা করি, যে আমার দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, মানে কি কোন দিকে তাকাবা? আমার দিকে। কোন দিকে? আকাশের দিকে। কোন দিকে? মানে জানালার পাশে, জানালার দিকে। সো এইভাবে যখন তুমি ডিরেক্টলি দিক নির্দেশনা করবা, তখন তুমি কি ব্যবহার করতে পারো? অ্যাড ব্যবহার করতে পারো। আবার দিক নির্দেশনা আরেকটা আছে, যে এই বাবা পড়াশোনা ঠিকঠাক করবা, সামনে পরীক্ষা আসছে,
মোবাইল আর ব্যবহার করবো না, এই যে তোমাকে পরামর্শ দিলাম, এইটাও কিন্তু এক ধরনের দিক নির্দেশনা, যেভাবে জীবনে কিভাবে চলতে হয়, মানে কিভাবে পড়াশোনা করলে মানে ভালো রেজাল্ট করা যায়। এই যে পরামর্শ, এই পরামর্শগুলোকে কিন্তু দিক নির্দেশনা বলে। আবার দিক নির্দেশনাটা কি, ডিরেক্টলি কোনো দিক, ওই দিকে তাকাও, মানে ওই দিকে যাও, ঠিক আছে। তো আমরা যখন নাকি মানে পরামর্শ না, যখন কোনো ডিরেক্ট দিক নির্দেশনা করবো, জিওগ্রাফিক্যাল লোকেশন ইন্ডিকেট করব, ওই সময় আমরা কি ব্যবহার করবো, অ্যাড ব্যবহার করব, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো বয়স। হুম, বয়সের জন্য তোমাকে প্রশ্ন করলাম, তোমার বয়স কত, তুমি বললাম আমার বয়স 18। এইখানে কিন্তু কি আসবে না, প্রেপোজিশন আসবে না, সিম্পলি বলবা আই এম 18, অথবা আই এম 17, আই এম 16, ঠিক আছে। কিন্তু যখনই কোনো কিছু বয়সে, এইখানে খেয়াল করে দেখো, এই যে বছরে, দেখছো বছর না বছরে, এখানে একার আছে না, বছর আছে, হ্যাঁ, বছরে, যে 60 বছর বয়সে অবসরে গিয়েছে, সে বা তিনি 60 বছর বয়সে, 60 বছরে অবসর নিয়েছে, মানে কি তিনি, তার ওনার বয়স 60 না, তুমি যদি এখানে বছরে দেখো, বছরের সঙ্গে প্রত্যয় যোগ হয়েছে, এরকম সিচুয়েশন, এরকম পরিস্থিতিতে আমরা কি করব, বয়সের আগে এড যুক্ত করবো। যেমন দেখো এট 60, হি ইজ 60 ইয়ার ওল্ড, আর এটা হচ্ছে হি রিটায়ার্ড এট 60, তিনি 60 বছর বয়সে অবসরে গেলেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট মানে ঘটনা, কোনো প্রোগ্রাম, ঠিক আছে। আই মেট হার এট দ্য পার্টি, আমি তার সঙ্গে পার্টিতে দেখা করেছিলাম। কোন ইভেন্টের জন্য আমরা ইভেন্টের আগে যে এই যে এট দ্য পার্টি, এট দ্য পার্টি, হ্যাঁ, এট ওয়েডিং অ্যানিভার্সারি, এট ম্যারিজ অ্যানিভার্সারি, এরকম যে ইভেন্ট গুলো থাকে, এরকম ইভেন্টের আগে আমরা অ্যাড যুক্ত করবো, ঠিক আছে। তো আমরা বুঝলাম কি, যে অ্যাড ব্যবহার হয় স্পেসিফিক এই কয়টা ফাংশনের জন্য, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখলে ইনশাল্লাহ তোমাদের আর সমস্যা হবে না। একটু মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে। একটু 5-6টার মতো পারপাস সার্ভ করে, এটা একটু মনে অনেক সময় কঠিন হয়ে যায়, ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখি ইন এর ব্যবহার দেখি। ইন হচ্ছে আরেকটা খুব কমনলি ইউজ প্রিপোজিশন, ঠিক আছে। তো ইন আমরা কেন ব্যবহার করি, খেয়াল করে দেখো। ইন আমরা ব্যবহার করি, ইনের পারপাস, ইনের যে কিগুলো আছে, ওই যে ফাংশন গুলো আছে, ইনের ফাংশন গুলো এরকম। যেমন খেয়াল করে দেখো, এই যে ইন আমরা ব্যবহার করি ভিতরে বোঝানোর জন্য, ইন আমরা ব্যবহার করি সময়কাল বোঝানোর জন্য, ইন আমরা ব্যবহার করি অবস্থান বোঝানোর জন্য, অথবা দেশ বা শহরের আগে আমরা ইন ব্যবহার করি। নর্মালি আমরা সবাই জানি ছোট শহরের আগে এট, বড় শহরে, সরি, ছোট জায়গার আগে এট, বড় জায়গার আগে ইন, রাইট। আচ্ছা, আজকে একটু ভালো খেয়াল করে দেখো, নতুন কিছু জানতে পারবা। ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল, ভিতরে। ভিতরে মানে কি, কোনো কিছু মধ্যে, যেমন বলটা বক্সের ভেতরে আছে, হ্যাঁ, দ্য বল ইজ ইন দা বক্স, ঠিক আছে। বলটার লোকেশন কোন জায়গায়, বক্সের ভিতরে। তো ভিতরে বোঝানোর জন্য আমরা কি কি ব্যবহার করলাম, এখানে ইন ব্যবহার করছি। আবার দেখো, মাস, বছর ও সময়কাল, মানে মাস, বছর এবং মাস, বছর, মেনলি এই দুইটা বিষয়, মানে এটা দ্বারা আমরা ব্যবহার করি, ঠিক আছে। যেমন আই ওয়াজ বর্ন ইন জুলাই, I was born in 1991. I was born in 1921, ঠিক আছে, এইভাবে। তো মানে মাসের আগে এবং বছরের আগে আমরা কি ব্যবহার করি, ইন ব্যবহার করি। স্থান, এই যে দেখো, ছোট জায়গার আগে বলছিলাম যে কি ব্যবহার হয়, এড, মানে নর্মালি আমরা জানি ছোট জায়গার আগে এড ব্যবহার হয়, বড় জায়গার আগে ইন ব্যবহার হয়। এটা হচ্ছে যখন তুমি কি করবা, দুইটা দুইটাকে পাশাপাশি নিয়ে আসবা। নর্মালি অনির্দিষ্ট জায়গার আগে এড ব্যবহার করি, আর নির্দিষ্ট জায়গার আগে আমরা ইন ব্যবহার করি। যেমন ধরো, তুমি বললা যে আমি একটা, আহ, এই যে হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, ঠিক আছে। ঢাকা একটা বড় জায়গা, এই জন্য সিম্পলি তুমি এখানে ঢাকা ব্যবহার, মানে ইন ব্যবহার করছো, ফাইন। এখন ঢাকার মধ্যে ধরো, ঢাকা ছাড়াও অনেক অনেক মানে শহর আছে যেগুলো সাইজে খুব ছোট। যেমন ধরো সিলেট, এটা ছোট শহর। আমাদের সুনামগঞ্জ আরো অনেক ছোট শহর, তাই না। তো এই ছোট শহর, ছোট হলেও এটাকে আমরা যদি মানে এটা শহর ইন্ডিকেট করি বাই জিওগ্রাফিক্যালি, শুধুমাত্র মানে মানে শহরটা মিন না করে যদি মানে অনেক বড় এলাকা বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ছোট হোক আর বড় হোক, এটাকে শহর হিসেবে বিবেচনা করা লাগবে। এবং যে কোনো পরিস্থিতিতে আমরা কি করব, ইন ব্যবহার করবো, ঠিক আছে। অবস্থান মানে কোনো কিছুর অবস্থান, এই যে দেখো এখানে বলছে ইন মাই পকেট, আমার পকেটের ভেতরে আছে, এটা লোকেশনটা কি, আমার পকেটে। অর্থাৎ লোকেশন অথবা কোনো কিছু ভিতরে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করলাম, ইন ব্যবহার করলাম।
এটা খুব কমনলি আমরা এই কয়টা জায়গায় ব্যবহার করি। একটা হচ্ছে ভিতরে বোঝানোর জন্য, আর হচ্ছে বড় জায়গার আগে, আর একটা হচ্ছে মাস, মাস এবং বছর, আই মিন মান্থ অফ দ্য ইয়ার, এবং হচ্ছে ইয়ার নর্মালি, ঠিক আছে। এইগুলোর আগে আমরা ইন ব্যবহার করি। এরপর দেখো আছে টুর ব্যবহার, দেখো। হ্যাঁ, টুর ব্যবহারটা খেয়াল করো। টুর ব্যবহার খুব বেশি না, এখানে আমার তিনটা ব্যবহার নিয়ে আসলাম আমরা। অনেক ব্যবহারই আছে, কিন্তু খুব বেশি একসাথে আলোচনা করা রিস্কি হয়ে যায়, কারণ এতে করে মানে কোনো কিছু মনে থাকবে না আর কি। সো খেয়াল করে দেখো, উম, এখানে টুর ব্যবহার আছে কি? টু আমরা ব্যবহার করি গন্তব্য বোঝানোর জন্য, টু আমরা ব্যবহার করি উদ্দেশ্য, দিক, এবং কার উদ্দেশ্য সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, সে, তার তার গন্তব্য কি? টু স্কুল, ঠিক আছে। তারপর দেখো দিক, শি টার্ন টু মি। আচ্ছা, এই একটু আগে আমরা আমি কিন্তু বলে আসছিলাম দিক নির্দেশনার জন্য আমরা অ্যাট ব্যবহার করি, কিন্তু এইখানে দিক খেয়াল করে দেখো। এই যে দিক, শি টার্ন টু মি, হ্যাঁ, সে আমার দিকে ফিরলো। তো সিম্পলি টার্ন একটা ভার্ব, যে ভার্বের পরে সবসময় টু আসে, এটাকে তোমরা নর্মালি মানে কনফিউশন থেকে বাঁচার জন্য তোমরা মনে রাখতে পারো যে টার্ন এটা ভার্ব, মুড নেওয়া। এই মুড নেওয়া এই ভার্বের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের হিসেবে কি আসবে? টুই আসবে, এটা অলওয়েজ এটা সেট করা, ঠিক আছে। আর এই যে এখানে একটা ব্যবহার হচ্ছে দেখো, উদ্দেশ্য বোঝানোর জন্য। কোনো কোনো সময় আমরা উদ্দেশ্য বোঝানোর জন্য টু ব্যবহার করি, যেমন দিস গিফট ইজ টু ইউ, দিস গিফট ইজ ফর ইউ। আমরা আমরা এইভাবে বলতে পারি যে এই গিফটটি তোমার জন্য, এইভাবে বলা যেতে পারে। আবার দিস গিফট ইজ টু ইউ, এই গিফটের উদ্দেশ্য হচ্ছে তোমাকে দেওয়া বা তুমি, ঠিক আছে। সুতরাং এখানে টু এই উদ্দেশ্যে যায় বা এই পারপাজে যায়, যে আমরা এখানে মিন করলাম কি, যে এই গিফটটি তোমার উদ্দেশ্যে, আই মিন এই যে তোমার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো অফের ব্যবহার, দেখো অফের ব্যবহার হচ্ছে, খেয়াল করে দেখো, অফের সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে মালিকানা বোঝানোর জন্য। যেমন নর্মাল একটা সেন্টেন্স বলি আমরা, যেমন আহ, সিলেটের চা। সিলেটের চা যদি বলি, তাহলে কি হবে? চা, কার চা? সিলেটের চা, ঠিক আছে। তো এই যে সিলেটের চা বললাম, সিলেটের চা, এখানে কি বোঝানো হয়েছে? মালিকানা বোঝানো হয়েছে, ঠিক আছে। এইখানে খেয়াল করে দেখো, দ্য রুফ অফ দ্য হাউস, ঘরের ছাদ, ঠিক আছে। এইভাবে এরকম অনেক ফ্রেজ তোমরা মানে লিখতে পারো, ট্রাই করতে পারো। সিলেটের চা, তারপরে ধরো আহ বগুড়া দই, হ্যাঁ, দই ইংলিশ কি? ইয়োগার্ট, ইয়োগার্ট অফ বগুড়া। এইভাবে যে কোনো কিছু তোমরা এইভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে। অফ আসবে মাঝখানে, তারপরে আসবে তোমার যে বিলং করে, যেমন হাউস, এই এই রুফের মালিককে হাউস। তো প্রথমে আসবে রুফটা, তারপরে আসছে হাউস, ঠিক আছে। সম্পর্ক, এ ফ্রেন্ড অফ মাইন্ড, এর ফ্রেজ তোমরা প্যাসেজের মধ্যে অনেক সময় পেয়ে থাকবা, এ ফ্রেন্ড অফ মাইন্ড। হ্যাঁ, এই যে অফ ব্যবহার করা হয়েছে সম্পর্ক বোঝানোর জন্য। অফ মাইন্ড, আমার, মাইনও তো আমার, কিন্তু এখানে অফ ব্যবহার করতে হয়। ওকে, পরিমাপ বা পরিমাণ, এ গ্লাস অফ ওয়াটার। তুমি কোনো সময় এক গ্লাস পানির জন্য এক গ্লাস ওয়াটার বলতে পারবো না, এখানে মাঝখানে অবশ্যই এক অফ অফ আনতেই হবে। যেমন এ গ্লাস অফ ওয়াটার, এ বোল অফ রাইস। যদিও মানে কি এক বোল পানি, এক গ্লাস পানি মানে কি এ গ্লাস ওয়াটার বললেই কিন্তু হইতো না। কিন্তু দেখেন, যেহেতু এখানে পরিমাণ বোঝানোর জন্য সবসময় এখানে মাঝখানে কি আনতে হবে? এই যে অফ আনতে হবে, এটা সেট করা, ঠিক আছে, ঠিক আছে। এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা, ঠিক আছে। সো এখানে আমরা জাস্ট আমরা অফের জন্য আমরা এই কয়টা বিষয় ব্যবহার করি, ঠিক আছে, খুব বেশি না, অল্প কয়টা ব্যবহার করি। আচ্ছা, তারপর দেখো ফ্রম। ফ্রম এর সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে, ফ্রম আমরা ব্যবহার করি কি করার জন্য? উৎস বা সোর্স। এটা আগেও বলছিলাম যে আম, হুম, এই যে উৎস মানে কি? সোর্স। যেমন হি কেম ফ্রম চিটাগং, হি কেম ফ্রম চিটাগং মানে কি? সে এসেছে, তার সে কোন জায়গা থেকে আসছে? সে চিটাগং থেকে আসছে, তার মানে কি সে আসলে চাটগাইয়া, তাই না? আই এম ফ্রম সুনামগঞ্জ, হি ইজ ফ্রম নড়াইল, হি ইজ ফ্রম, শি ইজ ফ্রম মাগুরা। তো তার মানে কি সে মাগুরার, এখানে সে মানে হি ইজ ফ্রম মাগুরা, মানে সে মাগুরা থেকে এসেছে, তার মানে কি তার উৎস বা তার অরিজিন হচ্ছে কোন জায়গা? মাগুরা। এইভাবে আমরা কোন কিছু উৎস বোঝানোর জন্য এরকম বলতে পারি। যেমন দিস মোবাইল ইজ ফ্রম বলতে পারো, দিস মোবাইল ইজ ফ্রম চায়না,
দিস মোবাইল ইজ ফ্রম ইউএসএ। মানে ফর এক্সাম্পল তোমার একটা আইফোন আছে, তুমি বলো কি আইফোনটা হচ্ছে তোমার কোন জায়গা থেকে আসছে, এটা মালিক তুমি, কিন্তু এটা কোন জায়গা থেকে আসছে, কোন এলাকার, এটা হচ্ছে ইউএসএ। তো বলতে পারো কি দিস আইফোন ইজ ফ্রম দি ইউএসএ। ঠিক আছে। সো উৎস বোঝানোর জন্য আমরা ফ্রম ব্যবহার করি। তারপরে সময়ের ব্যবহার, এটা তো হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করে থাকি। আই হ্যাভ বিন, বা তোমরা কমন একটা সেন্টেন্স আছে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। এই যে কোনো কিছু শুরু, ঠিক আছে। আচ্ছা, ফ্রম এর ব্যবহারটা হচ্ছে এটা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবসময় কি হবে, সাফারের পরে সবসময় ফ্রমে আসে। তো এটা কমন ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখো সময় শুরু বলা হয়েছে যে কোন সময় থেকে। যেমন তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পড়ে আসছো যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। হ্যাঁ, সকাল থেকে। তো এইভাবে তুমি বলতে পারো ফ্রম মর্নিং, আই হ্যাভ, ফ্রম মর্নিং বলে কি সকাল থেকে। ফ্রম অর্থ মেইনলি ফ্রম অর্থ থেকে হয় বাংলা দ্বিতীয় অনুবাদ। আমি এই জন্য কিন্তু একটা বক্সের মধ্যে মানে সবগুলা এই যে কি দেখা আসছে তোমাদেরকে এখানে, ঠিক আছে, সবগুলো অর্থ বলা আছে এখানে। তো ফ্রম এর অর্থ, ফ্রম এর নর্মাল মিনিং হচ্ছে কি থেকে, ঠিক আছে। তো এইভাবে চিন্তা করতে পারো। দিক, এইখানেও দিক মিন করা হয়, ঠিক আছে। দিস উইন্ড ইজ ব্লোয়িং ফ্রম দ্য নর্থ, মানে কি এইখানেও আসলে মূলত মানে এক কথায় সোর্স আসছে যে এই যে বাতাসটা আসতেছে, বাতাসটার উৎপত্তি কোন জায়গায়, দক্ষিণে। মানে বাতাস উত্তরে, মানে বাতাস উত্তরের দিক থেকে, উত্তরের দিক থেকে বইছে। মানে এই যে বাতাসটা আসতেছে উত্তর দিক থেকে আসতেছে, তার মানে এই বাতাসের উৎস হচ্ছে উত্তর। অথবা তুমি বলতে পারো এখানে দিকও মিন করতে পারো, হোয়াট এভার ইউ আন্ডারস্ট্যান্ড, সমস্যা না, তুমি যেটাই বুঝো আর কি। মানে উৎস মনে করলে উৎস মনে করতে পারো, অথবা মনে করতে পারো দিক, ঠিক আছে। তার মানে হচ্ছে মেইনলি ফ্রম আমরা ব্যবহার করে থাকি উৎস বোঝানোর জন্য। তারপর হচ্ছে কোনো কিছু শুরু, ফ্রম মর্নিং, ফ্রম ইভিনিং, সকাল থেকে। ফ্রম জানুয়ারি, জানুয়ারি থেকে। ফ্রম 1991, 1991 সাল থেকে, ঠিক আছে। সো কোনো কিছু শুরু, অথবা কোনো কিছু উৎপত্তি, অথবা কোনো কিছু আসতেছে কোনো দিক থেকে, এই তিনটা বিষয় আমরা কি কি করি, ফ্রম দিয়ে ব্যবহার করি, ফ্রম দিয়ে বোঝাই, ঠিক আছে। Okay. তারপরে দেখো ফরের ব্যবহার। ফরের ব্যবহার তো খুব সিম্পল। ফর তো জন্য, নর্মালি আমরা জানি ফরের মিনিং হচ্ছে কি জন্য। তো দিস ইজ ফর ইউ, দিস পেন ইজ ফর রাইটিং, এই কলম হচ্ছে লেখার জন্য। তার মানে কি এই লেখা, এই কলমের উদ্দেশ্য কি লেখা। হ্যাঁ, যদি আমি বলতাম যে দিস পেন ইজ ফর ড্রয়িং, তার মানে হয়তো কি যে এই কলমের উদ্দেশ্য হচ্ছে ড্রয়িং করা, মানে এই কলমটা ড্রয়িং করার জন্য তৈরি করা হয়েছে। এই দিস পেন ইজ ফর পেন্টিং। হ্যাঁ, এই পেনটা বানানো হয়েছে পেন্টিং করার জন্য, তার মানে কি এই পেইন্ট মানে এই যে ব্রাশ বা এই পেইন্ট বা এই পেন, এই পেনের উদ্দেশ্য হচ্ছে বা লক্ষ্য হচ্ছে পেইন্টিং করা। এই কলমের উদ্দেশ্য হচ্ছে ছবি আঁকা, এই কলমের উদ্দেশ্য হচ্ছে লেখা। সো এইভাবে ফর আমরা ব্যবহার করে দেখি লক্ষ্য বোঝানোর জন্য, ঠিক আছে। এই যে লক্ষ্য বোঝানোর জন্য কি করি, এখানে আবার উপকার দিচ্ছে, উপকার বা লক্ষ্য। তারপরে আবার দেখো সময়কাল, ঠিক আছে। সময়কাল বোঝানোর জন্য আবার কি, ফর আই স্টেড হেয়ার ফর 2 days। এটা তো তোমরা সিমিলারলি ওই যে কিসের মধ্যে ব্যবহার ব্যবহার করবা, ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিন্স এবং ফরের ব্যবহার তুমি জানো এটা। তারপরে আরেকটা আছে কি পক্ষ। হুম, দিস ইজ ফর ইউ, এটা আপনার জন্য, ঠিক আছে। সো এইভাবে খুব বেশি না, মাত্র দুইটা ব্যবহার বা তিনটা ব্যবহার মনে রাখতে পারো। আমি কনসাইজ করে যেগুলো খুব বেশি কমনলি ব্যবহার হয় সেগুলো আনা হয়েছে। তোমরা যদি তোমাদের বই খুলে দেখবা, তোমাদের বই দেখবা এক একটার অনেকগুলো ব্যবহার আছে, মাল্টিপল ফাংশনস আছে। তো ইনিশিয়ালি মাল্টিপল ফাংশন মনে রাখা খুবই চ্যালেঞ্জিং, যার কারণে শুরু করতে হবে কি দিয়ে, অল্প দিয়ে, কমনলি ইউজড, মানে খুব বেশি ব্যবহার হয়, খুব বেশি যে পারপাস গুলো সার্ভ করে সেগুলো মানে সেগুলো দিয়ে শুরু করা লাগবে। এই জন্য আমি সবগুলো দুইটা তিনটা চারটা করে ব্যবহার নিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো উইথ। উইথ তো নর্মালি কি হয়, উইথ তো সাথে হয়। উইথ তো কি হয়, উইথ তো সাথে, ঠিক আছে। আহ যেমন ধরো আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড, আমি গিয়েছিলাম বা গিয়েছি উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে। আমি গিয়েছি আমার বন্ধুর সাথে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো তো উপকরণ। উপকরণ মানে কি কোনো কিছুর মাধ্যম আর কি। যেমন দেখো হি কাট ইট উইথ এ নাইফ, উইথ এ নাইফ, অর্থাৎ নাইফ একটা টুল, তাই না, এটা যন্ত্র, এটা হাতিয়ার। তো এই হাতিয়ারকে বলা বলা হয়েছে আর কি এখানে উপকরণ।
সো যখন আমরা কোনো কিছু উপকরণের মাধ্যমে করি, ওই সময় তোমরা কি ব্যবহার করবা? উইথ ব্যবহার করবা। আবার যখন ফর এক্সাম্পল, এটা যে ভালো করে বুঝে রাখো, বললাম যে আমি হাত দিয়ে লিখি, আবার বললো কি আমি কলম দিয়ে লিখি। চিন্তা করে দেখো, আমি হাত দিয়ে লিখি, আমি কলম দিয়ে লিখি। বাংলা চিন্তা করলে দুইটা কিন্তু সিমিলার কাইন্ড অফ সেন্টেন্স, কিন্তু ইংলিশে লিখলে কিন্তু একইভাবে লেখা যাবে না। এক জায়গায় ব্যবহার করতে হবে উইথ, আর এক জায়গায় ব্যবহার করতে হবে বাই। যেমন দেখো, আমি কলম দিয়ে লিখি, এখানে বলতে হবে উই রাইট উইথ পেন, কারণ কলম হচ্ছে একটা উপকরণ। আবার যখন তুমি বলবো আমি হাত দিয়ে লিখি, হাত কিন্তু তোমার উপকরণ না, হাত হচ্ছে তোমার শরীরের একটা অংশ বা শরীরের একটা অঙ্গ। সেক্ষেত্রে তুমি এটাকে তুমি মানে কলম। ওকে, তো যেটা বলছিলাম আর কি, যে যখন আমরা হাত দিয়ে, হাত তো আর মানে আমাদের উপকরণ হতে পারে না, তাই না? হাত তো হচ্ছে আমাদের শরীরের একটা অংশ, শরীরের অঙ্গ। তো সেহেতু আমরা বলবো কি উই রাইট বাই হ্যান্ড, বাট উই রাইট উইথ এ পেন। ঠিক আছে, কলম দিয়ে যখন আমরা যখন বলবো যে কলম দিয়ে লিখি, বলতে হবে উইথ এ পেন। আর যখন বলবো হাত দিয়ে লিখি, বলতে হবে কি উই উই রাইট বাই এ পেন। ঠিক আছে, ওকে। তারপর আমরা দেখতে পারি কি অ্যাবাউট। অ্যাবাউট সম্পর্কে খুব বেশি না, মানে অর্থাৎ এখানে আমরা মাত্র দুইটা ব্যবহার দেখতে পারি। অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে। তো সিম্পলি এটা ব্যবহার কিভাবে হবে? যেমন ইতিহাস সম্পর্কে মানে কি অ্যাবাউট হিস্ট্রি। হ্যাঁ, তোমার সম্পর্কে মানে কি অ্যাবাউট ইউ। সো অ্যাবাউট সাধারণত নাউনের সঙ্গে খুব ইজিলি, খুব সিম্পলি চলে আসে। এটা মানে এটা শাব্দিক অর্থ জানলে এটা ব্যবহার করা খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা দেখি বাই। হুম, সো বাইয়ের ব্যবহার দেখো। বাইয়ের ব্যবহার কি? বাই অর্থ দ্বারা, আমরা নর্মাল জানি বাই অর্থ দ্বারা। হ্যাঁ, ওকে, দেখো বাই অর্থ দ্বারা মানে কি, অথবা যে এখানে খেলা করে দেখো, দ্য লেটার ওয়াজ রিটেন বাই রাহিম। ঠিক আছে, রাহিমের দ্বারা লেখা হয়েছে। এটা তো খুবই বিখ্যাত একটা স্ট্রাকচার, পেসিভ ভয়েসের স্ট্রাকচার, তোমরা জানো। পেসিভ ভয়েস ইউজ করা, মানে পেসিভ ভয়েসের মধ্যে বাই দিয়ে তারপরে নিয়ে আসতে হয়, এজেন্ট নিয়ে আসতে হয়। আচ্ছা, মাধ্যম হি কেম বাই কার। হি কেম বাই কার, সে কিসের মাধ্যমে আসছে? গাড়ির মাধ্যমে এখানে এসেছে। ঠিক আছে, আর বাইয়ের আডা ব্যবহার হচ্ছে গিয়ে পাশে, কাছাকাছি। ঠিক আছে, যেমন হি সেড, সে বসেছে, বাই মি, আমার পাশে। সো এখানে বাই অর্থ হচ্ছে পাশে বা কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো ওভার। ওভারের অর্থ হচ্ছে তোমার আচ্ছা, এখানে খেয়াল করে দেখি আমরা। ওভার মানে হচ্ছে কি, ওভার মানে তো অতিরিক্ত নাকি? না, ওভার মানে অতিরিক্ত হয়, এটা খুব সিম্পল। আমরা সব নর্মালি আমরা এই ফ্রেজটা বা এই ওয়ার্ডটা ব্যবহার করি, যে তুমি খুব বেশি করে ফেলছো, মানে কি তুমি মানে এটা ওভার হয়ে গেছে, তাই না? নর্মালি আমরা কিন্তু ওভার ওয়ার্ডটা ইউজ করে দেখি। আচ্ছা, ওভার মানে দেখো, প্রথমে হচ্ছে ওভারের ব্যবহার। ওভারের যে ব্যবহারটা সেটা হচ্ছে উপরে, মানে কি উপরে মানে খেয়াল করে দেখো, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য লেক। হ্যাঁ, ওভার দ্য লেক মানে কি, লেকের উপরে। মানে দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উড়ছে। পাখিটি বা অথবা পাখিটি উড়ে যাচ্ছে কিসের উপর দিয়ে? লেকের উপর দিয়ে, বাংলা যেটাকে বলে হ্রদ। হ্যাঁ, পাখিটি হ্রদের উপর দিয়ে উড়ছে বা উড়ে যাচ্ছে। ঠিক আছে, সো কোনো কিছুর উপর দিয়ে, কোনো কিছু ফিজিক্যালি কোনো কিছুর উপর দিয়ে যদি কিছু হয়, সেটাকে আমরা বলবো কি ওভার। ঠিক আছে, তারপরে আরেকটা হিসেবে দেখো, ওভার একটা বের হচ্ছে বেশি। যেমন হি ইজ ওভার 18। হুম, তো ওভার 18 মানে কি, হি ইজ 18, আই এম 18, তুমি বলতে পারো। আই এম 16, আই এম 17 বলতে পারো। হ্যাঁ, কিন্তু যখন তুমি বলো যে আমি 60, মানে আমি এক্স্যাক্টলি মানে 70 না, কিন্তু মানে আবার 16, 16 না, মানে 16 থেকে বেশি এবং 70 থেকে কম, তার মানে কি 16 প্লাস। তো তুমি বলতে পারো কি 16 প্লাস, না বলে বলতে পারো কি আই এম ওভার 16, অথবা বলতে পারো আমার ওভার 17, অথবা বলতে পারো আমার ওভার 18। ঠিক আছে, তো এক্স্যাক্টলি তুমি যদি তোমার বয়স না বলো, সেক্ষেত্রে তুমি বলতে পারো ওভার 18। ঠিক আছে, তারপর হচ্ছে কি সমাপ্ত, মানে শেষ, কোন কিছু শেষ হয়ে গেছে। যেমন খেয়াল করো, দ্য ম্যাচ ইজ ওভার। ঠিক আছে, সো দ্য ম্যাচ ইজ ওভার মানে হচ্ছে ম্যাচ শেষ, টাইম ইজ ওভার। নর্মালি তো এই ফ্রেজগুলো খুব বেশি কমনলি ইউজই করি, তাই না? সো এগুলো একটু মাথায় রাখলে হয় আর কি। খুব সিম্পল, একেবারেই কঠিন না। আচ্ছা, তারপর আমরা এখন দেখতে পারি আন্ডারের ব্যবহার দেখি বলি। আন্ডার, আন্ডার মানে তো নিচে। হ্যাঁ, আন্ডার এইজ, আন্ডার 18, আন্ডার 16। এই যে মানে ক্রিকেট টিম থাকে, ফুটবল টিম থাকে, আন্ডার 18 ক্রিকেট টিম, আন্ডার 17 ক্রিকেট টিম, আন্ডার 16 ক্রিকেট টিম, আন্ডার 16 ফুটবল টিম, এরকম অনেক তোমরা শুনে অভ্যস্ত এগুলো, তাই না? আচ্ছা,
একটা এই ধরনের ব্যবহার আছে। তারপরে আছে দেখো আন্ডার দ্য টেবল, খুব কমনলি আন্ডার মানে নিচে, তো আন্ডার দ্য টেবল মানে কি টেবিল নিচে, আন্ডার দ্য ট্রি গাছের নিচে, এরকম অনেক চমৎকার ফ্রেজ আছে, ঠিক আছে। আর একটা ফ্রেজ দেখো আন্ডার প্রেসার। আন্ডার প্রেসার মানে কি, এখানে বলা হচ্ছে যে কর্তৃত্বে, কর্তৃত্বে মানে তুমি বলতে পারবে যে যে সে অমুকের অধীনে কাজ করে, মানে কি অমুকের কর্তৃত্বে কাজ করে। হ্যাঁ, তো এইখানে তুমি অমুকের কর্তৃত্বে পরিবর্তিত বলতে পারো কি, হি ওয়ার্কস আন্ডার মিস্টার অমুক, ঠিক আছে। অথবা বলতে পারো আন্ডার আই ওয়ার্ক আন্ডার করিম, ঠিক আছে, আমি করিমের কর্তৃত্বে বা করিমের অধীনে কাজ করি। এখানে সিমিলার আরেকটা ফ্রেজ এখানে দেখো, খেয়াল করো, দেখো আন্ডার প্রেসার, আমি প্রেসারে আছি, মানে কি আমি প্রেসারের নিচে না, প্রেসারের নিচে না, আমি প্রেসারে আছি, ঠিক আছে, সে চাপে আছে, দেখো হি ইজ আন্ডার প্রেসার মানে কি সে চাপে আছে। তারপরে হচ্ছে তো লিমিট বা একটা সীমা দেওয়া, যেমন দেখা যাচ্ছে চিলড্রেন আন্ডার 12 আর ফ্রি, এই যে 12 বছর, বারো বছরের নিচে শিশুদের জন্য কি কোনো একটা ইভেন্ট বা কোনো একটা মানে কিছুকে ফ্রি করা হয়েছে, যেমন 12 বছরের নিচে শিশুদের জন্য এটা ফ্রি। মানে ধরো গেট পাস বলছে যে যাদের বয়স 12 বছরের নিচে তাদের জন্য টাকা লাগবে না, এরকম ইন্ডিকেট করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে আছে ইনটু, অনটু, অথবা আছে টুয়ার্ডস। তো খেয়াল করে দেখো এই ইনটু, অনটু, টুয়ার্ডস এগুলা খুব সিম্পল, এগুলো তো দেখলে খুব জটিল মনে হয়, আসলে তো জটিল কিছু না, ঠিক আছে। ভিতরে প্রবেশ করার জন্য গতি দিয়ে যদি ভিতরে প্রবেশ করো সেটা হচ্ছে কি ইনটু। হ্যাঁ, আহ, আমরা তো ইনের ব্যাপারে জানি, এই জন্য ইন মানে ভিতরে, আর টু মানে দিকে। তো গতি দিয়ে যদি প্রবেশ করা হয় তাহলে আমরা ইনটু ব্যবহার করব। গতি দিয়ে যদি উপরে ওঠা হয়, টু, টু মানে তো দিকে, টু মানেও দিকে বোঝায়, তাই না। তো অন টু কোনো কিছু উপরে, এই যে টুয়ার্ডস, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, ঠিক আছে। সো এই এইগুলো সিম্পলি এইভাবে মানে আমার কাছে মনে এগুলো মনে রাখতে পারলে, এই যে যে আমরা টুয়ার্ডস, ইনটু, অন টু ব্যবহার করি ভিতরে প্রবেশ, উপরে ওঠা, দিকে বোঝানোর জন্য, এই বিষয়গুলো একটু মনে রাখতে পারলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। কমনলি ইউজড অথবা মোস্টলি ইউজ যে ফ্রিকুয়েন্টলি ইউজড যে প্রেপোজিশন গুলো আছে সেগুলো তোমার জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এগুলো মানে একটু রিপিট করবা, একটু রিভিশন দিবা, তাই হোপফুলি তোমার জন্য এটা বিষয়টা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি এর পাশাপাশি তোমাদের যে কাজটা করা হবে সেটা হচ্ছে এখানে কিছু কমনলি ইউজ যে খুব বেশি ব্যবহার হয় এরকম এই যে চমৎকার কিছু ফ্রেজ দেওয়া আছে। এগুলো হচ্ছে তোমার ফ্রেজের প্রিপোজিশন অথবা বলো প্রিপোজিশনাল ফ্রেজ, তুমি যেভাবে বলো, এই যে ইন ফ্রন্ট অফ, তো সামনে, বিহাইন্ড দ্য সিন অথবা পর্দার আড়ালে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমাদের একটু দেখে দেখে মুখস্থ করে নিতে হবে।
আসসালাম